আরে বেটা, সাহস থাকে তো দেশে আয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। এই হুঙ্কার ছুঁড়েছিলেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরে বেটা, সাহস থাকে তো দেশে আয়। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কার প্রতি বা কাকে ইঙ্গিত করে তিনি সেই হুঙ্কার ছুঁড়েছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে উদ্দেশ্য করে সাহস দেখাচ্ছিলেন, শৌর্য বীর্য দেখাচ্ছিলেন প্রতারক শেখ হাসিনা, কপট শেখ হাসিনা, বিশ্বসেরা অভিনেত্রী শেখ হাসিনা, যিনি অনায়াসে অস্কার পেতে পারতেন অভিনয়ের খাতায় নাম লেখালে। তো যাই হোক, ডেস্টিনি কার জন্য কী রেখেছে এটি আগাম বুঝতে পারা আমাদের জন্য খুব কঠিন। আমরা বুঝতে পারিনি, আমরা ভাবিনি কার কোথায় জায়গা হবে। ঠিকই তারেক রহমান সব জল্পনার অবসান ঘটিয়ে নানা রকম উদ্বেগ, উৎকণ্ঠা, নিরাপত্তার অভাব, জীবনের আশঙ্কা ইত্যাদিকে উপেক্ষা করে শৌর্য বীর্য নিয়ে ঠিকই দেশে আসলেন গতকাল। সারা পৃথিবী সেটি প্রত্যক্ষ করল। সারা দুনিয়ার পৃথিবীর সব দেশের সব দৈনিকে সেটি হেডলাইন হলো, তারেক রহমানের হোম কামিং, স্বদেশ প্রত্যাবর্তন। 17 বছর পরে শেখ হাসিনার জায়গা হয়েছে এখন কোথায়? তার সে প্রিয় দেশ ভারতে। তাও পালিয়ে গেছেন, ভারতীয়রা তাকে দাওয়াত করে নেয়নি। পালিয়ে গেছেন হেলিকপ্টারের ল্যাঞ্জা ধরে। আর না গেলে তার কি হতো সেটি আমরা জানি। বলেছিলেন দম্ভ করে, আমি বঙ্গবন্ধুর কন্যা। বঙ্গবন্ধুর কন্যা পালায় না, কিন্তু পালায়। সিচুয়েশন বাধ্য করলে বঙ্গবন্ধু কন্যাও পালায়, সব কন্যাই পালায়, কোনো কন্যাই না পালিয়ে পারে না। তো ডেস্টিনি যেটি বলছিলাম, প্রিয় দর্শক, 17 বছর পরে গতকাল দেশে ফিরলেন তারেক রহমান, এবং সেইটি ছিল একটি দেখবার মতো দৃশ্য, অভূতপূর্ব। যারা বিএনপি করেন না তারাও কিন্তু আবেগাপ্লুত হয়েছে। যদি মানুষের আবেগ থাকে, আপনার আবেগ থাকে, আমরা কেউ আবেগের ঊর্ধ্বে না। আমাদের প্রত্যেকের আবেগ আছে, অনুভূতি আছে। আবেগ প্রকাশ করবার জন্যে এটি জরুরি না যে আপনাকে বিএনপি করতে হবে, তারেক রহমানের আত্মীয় হতে হবে আপনাকে, বিষয়টি এরকম না। যে কোনো সংবেদনশীল মানুষের আবেগ আছে, আর আবেগ থাকলে মানুষ সেটি প্রকাশ করবে। তাই গতকাল বাংলাদেশের কোটি কোটি মানুষ আবেগ প্রকাশ করেছিলেন। আর তারেক রহমানকে সংবর্ধনা দেবার জন্যে, তাকে এক নজর দেখবার জন্যে বিএনপির নেতাকর্মীরা, আমি বিএনপির নেতাকর্মীর কথাই বলবো, ধারণা করা হয় 1 কোটিরও বেশি মানুষ ঢাকায় ঢুকেছিলেন। এইটি আমার দেয়া তথ্য না, বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের বক্তব্য। তারা 10 মিলিয়ন সিমের কথা বলছেন, যে ঢাকায় 10 মিলিয়ন সিম ঢুকেছে, তার মানে 1 কোটিরও উপরে। তো এই সিম ঢোকার বিষয়টি দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি যে ঢাকায় কোনো কারণে কোনো বড় অকেশন হলে কত লোক ঢাকায় ঢুকেছে সেটি আমরা জানতে পারি এই হিসেব থেকে। তো প্লাস মাইনাস হতে পারে, এরার থাকবে কিছু, এটি বাদ দিলেও অন্তত 60-70 লক্ষ লোক ঢাকায় ঢুকেছে তারেক রহমানকে সংবর্ধনা জানাবার জন্য। আর 300 ফিটে তার জন্যে গণমঞ্চের আয়োজন করা হয়েছিল গণসংবর্ধনা দেবার জন্যে, সেটি আমরা প্রত্যক্ষ করলাম। আর তারেক রহমান বিমান থেকে নেমেই বহু বছর পর আবেগাপ্লুত হয়ে তিনি বিমানবন্দরের ভেতরেই একটি বাগানের মতো জায়গায়, যেখানে গাঁদা ফুল, দুর্বা ঘাস ইত্যাদি ছিল, সেখানে হেঁটে গেলেন। জুতো খুলে ফেললেন, মাটির স্পর্শ নিলেন, প্রিয় মাতৃভূমির মাটির স্পর্শ। মাটি হাতে তুলে নিলেন, মাটির গন্ধ নেবার চেষ্টা করলেন, মাটির স্পর্শ অনুভব করবার চেষ্টা করলেন। তো এগুলো সবই দেখা গিয়েছে, অন রেকর্ড হয়েছে এই বিষয়গুলো। আর এইটি স্বাভাবিক, কোনো মানুষ যখন 17 বছর নির্বাসনে থাকবে, প্রিয় দেশে ফিরে আসবে, তারপর যে কোনো পরিস্থিতিতে সেই মানুষ আবেগাপ্লুত হবেন, এটি স্বাভাবিক। আর তারেক রহমানের ক্ষেত্রে আমরা এটি দেখলাম। এবং তারেক রহমান শুধু ফিরে আসলেন না, তিনি জনগণের সামনে তার কিছু চাওয়া পাওয়া, দেশের জন্য তার কিছু পরিকল্পনার কথা বললেন। এবং তিনি এক পর্যায়ে বলে উঠলেন, আই হ্যাভ আ প্ল্যান। আর সেই বাক্যটি
উপস্থিত জনস্রোতকে, জনসমুদ্রকে স্মৃতিকাতর করে পেছনে ফিরিয়ে নিল 6 দশক। 60 বছর আগের একটি লাইন ঠিক এরকমই ছিল, আই হ্যাভ আ ড্রিম। এবং সেই কথা বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ মানবাধিকার অ্যাডভোকেট, বিশ্বসেরা মানবাধিকার নেতা ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র। তিনি সেই কথা বলেছিলেন, সেই লাইনটি বলেছিলেন, আই হ্যাভ আ ড্রিম, প্রায় 2.5 লক্ষ লোকের উপস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির এক জনসমাবেশে। আই হ্যাভ আ ড্রিম। আর তার সেই ড্রিমটি ছিল রিকনসিলিয়েশন, ডিসক্রিমিনেশন ফ্রি সোসাইটি, ডিসক্রিমিনেশন ফ্রি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তখন মার্কিন যুক্তরাষ্ট্রে সাদাদের দ্বারা কৃষ্ণাঙ্গ মার্কিনীরা নির্যাতিত হচ্ছিলেন, জুলুমের শিকার হয়েছিলেন তারা। এরই বিরুদ্ধে অহিংস আন্দোলনের ডাক দিয়েছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র। অহিংস আন্দোলন, কোনো হিংস্রতা থাকবে না, ভায়োলেন্ট হবে না সেই মুভমেন্ট। এবং ডক্টর মার্টিন লুথার কিং মহাত্মা গান্ধীর দ্বারা অনুপ্রাণিত ছিলেন, তিনি গান্ধীর একজন বড় ফ্যান ছিলেন। তো সেই অহিংস আন্দোলনের ধারণা তিনি সেখান থেকেই পেয়েছেন। আর তিনি এমনি তো একজন মানবতাবাদী মানুষ ছিলেন, ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র। তো সেই লাইনে গতকাল তারেক রহমান বললেন, আই হ্যাভ আ প্ল্যান। তো সেই প্ল্যানের কথা তিনি বললেন, দেশের মানুষের কাছে সাহায্য চাইলেন, উপস্থিত নেতাকর্মীর কাছে সাহায্য চাইলেন। কেন? একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ে তোলবার জন্যে। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানালেন, প্রতিহিংসা পরায়ণ না হতে বললেন, ঐক্যবদ্ধ থাকতে বললেন। এই দাবিগুলো তিনি জনগণের কাছে করেছেন, এটি তার জনগণের কাছে চাওয়া। আর তিনি দেশের জন্য কিছু করবেন ক্ষমতায় গেলে, সেই আশ্বাসও তিনি কালকে সেই সমাবেশে দিয়েছিলেন। তো তিনি তার প্রতিশ্রুত বিষয়গুলো কতটা দেখতে পারবেন, কতটা দেখবেন, এগুলো আমরা এখনই বলতে পারবো না, বলতে চাচ্ছি না। এগুলো তার দল বিএনপি ক্ষমতায় যেতে পারলে এটি একটি সম্ভাবনা, কোনো নিশ্চয়তা না। আর তারেক রহমানের এই বিষয়টি আমি বরাবরই প্রশংসা করি। শুরু থেকেই, সেই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় থেকে, ডে 1 থেকে তিনি কখনো বলেননি আমরা সরকার গঠন করছি। আমার যদ্দূর মনে পড়ে তিনি বারবারই বলেছেন, যদি আমাদের জনগণ ভোট দিয়ে ক্ষমতায় নেন, তার দলের নেতৃবৃন্দ, অন্যান্য যারা আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা কিন্তু হুমকি ধমকি অনেক দিয়েছেন আমাদের জনগণকে, রাজনৈতিক প্রতিপক্ষকে, যে তারা ক্ষমতায় চলেই গিয়েছেন। তারা ভুলে গিয়েছেন 91 হাসিনা এবং আওয়ামী লীগের সেই স্বপ্ন ভঙ্গের কথা, মোহভঙ্গের কথা। যারা ধরেই নিয়েছিলেন 91 নির্বাচনে তারা সরকার গঠন করছেন, তারা মন্ত্রণালয় ঠিক করে ফেলেছিলেন কাকে কোন মন্ত্রণালয় দেবেন। তো হয়নি সেটি। ভোটের বিষয়টি এরকমই। তাই যদি তার দল সরকারে আসতে পারে, সরকার গঠন করতে পারে, তখন তিনি কি কি করবেন সেই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। আর এমনিতেও তাদের 31 দফা আমরা সারা বছরই শুনেছি। সময় পেলেই স্থানীয় নেতৃবৃন্দ সেই সব কথা বারবার বলেছেন, আমাদের প্রায় মুখস্থই হয়ে গিয়েছে। তো দেখা যাক, ভবিষ্যতে বলে দেবে তিনি দেশের জন্য কতটা কি করতে পারবেন, তার আন্তরিকতা কতটুকু, তিনি যা প্রিচ করেন তিনি তা প্র্যাকটিস করবেন কিনা। এটি বিশ্বব্যাপী একটি কথা আছে, প্র্যাকটিস হোয়াট ইউ প্রিচ, অর্থাৎ তুমি যা প্রচার করছো সেটি অনুশীলন করো, নিজের জীবনে চর্চা করো। তো তিনি কতটুকু কি করবেন আমাদের জন্য কিংবা করতে পারবেন সেটি ভবিষ্যতে বলে দিবে, আমরা এখন আগাম বলতে পারবো না। কিন্তু এখন পর্যন্ত তার মধ্যে যা দেখছি, তিনি যা চাইছেন, তিনি যেভাবে রিয়্যাক্ট করছেন সব কিছুতে পজিটিভ মনে হচ্ছে। তো আমার এই বক্তব্য শুনে কারো রাগ করবার দরকার নেই। আমি দেখতে পেলাম, আমি আগেও 1-2টো ভিডিও দিয়েছি তারেক রহমানকে নিয়ে, অনেকে কমেন্ট করছেন, অশোভন কমেন্ট, হঠাৎ করে আমাকে বিএনপি বানিয়ে দেওয়া হচ্ছে। আমি তারেক রহমান যেভাবে এসেছেন, যা যা ঘটেছে অ্যাজ ইট ইজ বর্ণনা করছি আপনাদের কাছে। সো ইট ডাজন্ট মিন আমি বিএনপিতে জয়েন করেছি। আবার তারেক রহমানের বিরোধিতা করে, অর্থাৎ তার সমালোচনা করেও কিন্তু আমি একাধিক কন্টেন্ট তৈরি করেছি, পাবলিশ করেছি আমার চ্যানেল থেকে। সেখানে আমি তার খুব তীব্র সমালোচনা করেছি বিভিন্ন কারণে। তার দলের নেতৃবৃন্দকে বিভিন্ন সময় আমি অনেক সমালোচনা তাদের করেছি। আমি ঢাকায় যখন জামায়াতের বিশাল জনসমুদ্র হলো সেই সোহরাওয়ার্দী উদ্যানে, তখন আমি তাদের নিয়ে এপিসোড বানিয়েছিলাম, তাদের ভালো দিকের প্রশংসা করে। তো তখনও কেউ কেউ আমাকে আমি জামাতি এরকম ট্যাগ দিয়েছিলেন। তো এটি খারাপ, এটি করা কারো উচিত হবে না। আর কমেন্টারদের অনুরোধ করব, পুরো ভিডিও না দেখে আগে পরে লোকটি সম্পর্কে না জেনে কোনো একদিনের একটি বিচ্ছিন্ন এপিসোড দেখে কারোর সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এটি খুবই বাজে প্র্যাকটিস, দয়া করে এই কাজটি করবেন না। আর
যে কোনো দলের পক্ষেও আমাদের বলতে হবে, বিপক্ষেও বলতে হবে। আমি দলকানা ব্যক্তি নই। আপনি দেখবেন আগের দিন যেই দলের আমি ভূয়সী প্রশংসা করেছি, পরের দিন তাদের আমি তুলোধুলো করব। কেন? যদি তারা সেরকম কাজ করেন। আর প্রশংসা কখন করব? প্রশংসার যোগ্য কাজ যদি তারা করেন। এখানে ফিক্সড কোনো কিছু নেই। আর ব্লাইন্ড সাপোর্ট বা লয়্যালটি কারো প্রতি থাকবে না। আমার তো কখনোই ছিল না। এনসিপির আমি বিশাল বড় ফ্যান। এনসিপির তরুণ নেতৃবৃন্দকে আমি এক আত্মার আত্মীয় মনে করি, শুরু থেকে বলে এসেছি। বাট আমি এনসিপির কেউ না, আমি এনসিপিতে জয়েন করিনি এবং করবো না, অন্তত অদূর ভবিষ্যতে। বাট ইদানিং আমি তাদের এনসিপির অনেক নেতাকে নিয়ে আমি খুবই ক্রিটিক্যাল হয়েছি। তাদের নিয়ে আমি সমালোচনামূলক ভিডিও দিয়েছি, কন্টেন্ট বানিয়েছি। কেন? তারা সমালোচনার যোগ্য কাজ করেছেন, সেই জন্যে। তাই চূড়ান্ত লয়্যালটি, অ্যাবসলিউট লয়্যালটি, ব্লাইন্ড ফেইথ, ব্লাইন্ড লয়্যালটি কারো প্রতি থাকবে না, থাকবার কোনো কারণ নেই। তাই দয়া করে ট্যাগ দিবেন না, আপনি এটা হয়ে গেছেন, ওটা হয়ে গেছেন, প্লিজ। এগুলো খুবই বাজে জিনিস। তো যাই হোক, তারেক রহমানকে নিয়ে কথা বলছিলাম, আমার হাসিনার সেই ডায়লগটি মনে পড়েছে, আরে বেটা সাহস থাকে তো দেশে আয়। তো দেখুন, মানুষের নিয়তি আমরা জানি না আসলে। আমরা নিজেদের অনেক কিছু মনে করি, মহাশক্তিশালী, পরাক্রমশালী মনে করি, সর্বশক্তিমান মনে করি। অনেক সময় বিষয়টি মোটেই এরকম না। আমরা প্রাণী হিসাবে অতি তুচ্ছ আসলে। আমরা বিশাল কেউ না, আমরা ভবিষ্যৎ জানি না, আমরা অতীত নিয়ন্ত্রণ করতে পারি না, আমরা অনেক কিছুই পারি না, অনেক কিছুতে আমরা দুর্বল, অনেক কিছুতে আমরা ব্যর্থ। আমরা স্পেকিউলেট করতে পারি অনেক বিষয়। তো সেই স্পেকিউলেশন অনেক সময় সত্যে পরিণত হয়, অনেক সময় হয় না। তাই হাসিনা ভেবেছিলেন তিনি অবিনাশী, তার কোনো বিনাশ নেই, তিনি অজেয়। না, বিষয়টি মোটেই এরকম না। তার হয়েছে লজ্জাজনক পতন এবং পরাজয়, চূড়ান্ত পরাজয়। কোনোদিন আর ক্ষমতায় ফিরে আসবার স্বপ্ন দেখা দুঃস্বপ্ন হবে সেটি। এবং তিনি পলাতক জীবনযাপন করছেন, খুবই প্যাথেটিক জীবনযাপন করছেন, মেজারেবল তার লাইফ। পক্ষান্তরে যাকে তিনি ভয় দেখাচ্ছিলেন, তিনি বাংলাদেশে ফিরে এসেছেন। পক্ষান্তরে তিনি যাকে ভয় দেখাচ্ছিলেন, তারেক রহমানকে, তিনি বীরের বেশে বাংলাদেশে ফিরে আসলেন। তার প্রাণনাশের আশঙ্কা ছিল, নানা তথ্য থেকে আমরা জেনেছি। এই সব কিছুকে উপেক্ষা করে তিনি দেশে ফিরে এসেছেন। তো তিনি পরিচয় দিয়েছেন তিনি সাহসী, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। আর আপনি বলেছিলেন বঙ্গবন্ধু কন্যা পালায় না, আপনি আপনার বাবারও কান কেটেছেন শেষবারের মতো। তাই সবাইকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। কাউকে কটাক্ষ করবার আগে, কারো ডেস্টিনি নির্ধারণ করে দেবার আগে নিজের ডেস্টিনি সম্পর্কে আমরা জানি কিনা, এই বিষয়ে আলোকপাত করা খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক, অরাজনৈতিক যে কোনো সিচুয়েশনে এবং যে কোনো ব্যক্তির জন্য অন্যের ডেস্টিনি ঠিক করে দেওয়াটা বোধহয় আমাদের ঠিক হয় না এবং ঠিক হবে না। আমি জানি না হাসিনা কী ভাবছেন এই মুহূর্তে দিল্লিতে বসে। প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।